বাংলাদেশের সরকার পরিবর্তনের সাথে মার্কিন কোন সংস্থা জড়িত নয় জানালেন ট্রাম্প। বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন এড়িয়ে গেলেন মোদি। Well, there was no role for our deep state. This is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. কাল থেকে রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কার নিয়ে আলোচনা শুরু। ফিরিয়ে দিতে চান দেশবাসীর অধিকার, জানালেন উপদেষ্টা। আমি আশা করি বাংলাদেশ কখনোই আর ফ্যাসিবাদের দিকে ফিরে যাওয়ার সুযোগ রাখবে না। নির্বাচন ঘিরে কোনো ষড়যন্ত্র মানবে না বিএনপি, মন্তব্য ফারুকের। ভোটের আগেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জাতীয় নাগরিক কমিটির। গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদেরকে বাংলাদেশ সরকার যারা রয়েছেন তাদেরকে বলবো দ্রুত গতিতে তাদের নিবন্ধন বাতিল করুক। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় সাতপন্থীদের ঢল, হাজারো মুসল্লির জুমার নামাজ আদায়। রোববার আখেরি মোনাজাত। আজ পবিত্র শবে বরাত। আল্লাহর নৈকট্য লাভের আশায় রাতভর ইবাদত বন্দেগীতে সময় কাটাবেন ধর্মপ্রাণ মুসলমানরা। রব্বুল আলামিনের সন্তুষ্টির বাইরে একটা কদম, একটা কাজও আমার হবে না, এমন ভাবে দৃঢ় প্রত্যয় করে আমি এই রজনীকে আমি উদযাপন করব। যে কোনো ধরনের ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তা অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন। ঋতুরাজ বসন্তকে বরণে বিভিন্ন স্থানে বর্ণিল আয়োজন। উৎসবে বাড়তি মাত্রা যোগ করেছে ভ্যালেন্টাইন্স ডে। আমার কাছে ফাল্গুন হচ্ছে কি ঈদের মতো। বাচ্চারা এই অনুষ্ঠানগুলো দেখছে এবং সংস্কৃতিকে বোঝার চেষ্টা করছে, এটাই ভালো লাগে। মানুষের মনেও যে রংটা লেগেছে সেটারই প্রতিচ্ছবি আজকে আপনি দেখেন এখানে। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বাংলাদেশের সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের কোনো সংস্থা কিংবা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা ছিল না। ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে একথাই জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন সেক্ষেত্রে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। তবে বাংলাদেশ ইস্যুতে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান নরেন্দ্র মোদী। বৈঠকে অর্থনৈতিক, সামরিক সহ দ্বিপাক্ষিক নানা ইস্যুতে দুই নেতার আলোচনা হয়। হোয়াইট হাউসে পৌঁছাতে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফায় দায়িত্ব পাওয়ার পর এই প্রথম হোয়াইট হাউস সফর নরেন্দ্র মোদীর। এরপরই বৈঠকে বসেন দুই নেতা। আলোচনা হয় বৈশ্বিক ও আঞ্চলিক সহ নানা ইস্যুতে। আলোচনায় স্বাভাবিকভাবেই উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। State of United States was involved to regime change during the Biden administration. Then Mohammed Yunus made Junior Soros also. বাইডেন প্রশাসনের আমলে বিভিন্ন সংস্থা বা মার্কিন ডিপ স্টেট বাংলাদেশের সরকার পরিবর্তনের সাথে জড়িত থাকার বিষয়ে প্রশ্ন করা হয়। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন বাংলাদেশের পট পরিবর্তনের সাথে মার্কিন ডিপ স্টেট জড়িত ছিল না। বাংলাদেশে সরকার পরিবর্তনের ক্ষেত্রে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটি এমন একটি ইস্যু যা নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে কাজ করছেন, তাই এই ইস্যুটি আমি মোদির হাতেই ছেড়ে দিচ্ছি। এ পর্যায়ে বাংলাদেশ ইস্যুতে করার প্রশ্নের উত্তর দিতে ভারতীয় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে সেই প্রশ্ন এড়িয়ে যান মোদি। আলোচনা শুরু করেন ইউক্রেন ইস্যুতে। जहां तक रूस और यूक्रेन के बीच का लड़ाई का सवाल है, मुझे खुशी है कि राष्ट्रपति ट्रंप ने शांति के प्रयासों का इनिशिएटिव लेते हुए कल राष्ट्रपति पुतिन से बात की है।
বৈঠকে সামরিক, কূটনৈতিক সহ নানা ইস্যুতে আলোচনা হয় দুই নেতার মধ্যে। ভারতের কাছে অত্যাধুনিক যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দেন ট্রাম্প। পাশাপাশি দুই নেতা বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর উপরেও জোর দেন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। সংস্কার নিয়ে আগামীকাল থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু, জানিয়েছেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে হাইকোর্টের সামনে শিক্ষা চত্বরে স্বৈরাচার প্রতিরোধ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে একথা জানান তিনি। উপদেষ্টা আরও বলেন, সরকার মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায়। নতুন ব্যবস্থায় ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, ৯০ ও ২৪-এর স্বৈরাচার পতনের আন্দোলন একই সূত্রে গাঁথা। ষড়যন্ত্র মোকাবেলা করে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি এরশাদ সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করে শিক্ষার্থীরা। পুলিশের গুলিতে নিহত হন জাফর, জয়নাল, দীপালি, মোজাম্মেল, আইয়ুব ও কাঞ্চন। আন্দোলনের মুখে বাতিল করা হয় মজিদ খানের শিক্ষানীতি। আগামীকাল থেকে যে সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেশকে। আমি আশা করি বাংলাদেশ কখনোই আর ফ্যাসিবাদের দিকে ফিরে যাওয়ার সুযোগ রাখবে না। আমরা আশা করব জাতির যেটা প্রত্যাশা, দ্রুত একটি নির্বাচন দিয়ে জনগণের সরকার কায়েম হবে এবং জনগণ এই সরকার পরিচালনা করবে, এটাই আজকে জনগণের প্রত্যাশা। সেই অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছেন, আমরা তাদের সহযোগিতা করতে চাই। অন্তর্বর্তী সরকারকে সমর্থন করলেও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বিএনপি মেনে নেবে না, এমন মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযুদ্ধের প্রজন্মের আয়োজনে অবিলম্বে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর এবং রমজানের আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে এক নাগরিক সমাবেশে তিনি কথা বলেন। আওয়ামী লীগের এমপি, মন্ত্রী ও ছাত্র আন্দোলনে গুলি চালানো পুলিশদের গ্রেফতার না করার সমালোচনা করে বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হোক তা বিএনপি চায় না। ষড়যন্ত্র করে নিত্যপণ্যের দাম বাড়ানোর চেষ্টা চলছে, এমন মন্তব্য করেন তিনি। বলেন, জনগণের সরকার ক্ষমতায় এলে দ্রব্যমূল্যের সিন্ডিকেট থাকবে না। কারো ষড়যন্ত্রে পা ফেলবেন না, কারো ষড়যন্ত্রের কথা কানে আর শোনা দরকার নাই। একটি কথাই শুনবেন, নির্বাচন নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জনপ্রতিনিধি আসবে, আর বাংলাদেশে শেখ হাসিনার শাসন কখনো আসবে না, কারণ মুগ্ধ খোকনের রক্তের প্রতি আমরা কখনো বিশ্বাসঘাতকতা করব না। গণহত্যার দায়ে জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে স্বৈরাচার প্রতিরোধ দিবসের আলোচনায় এই দাবি জানান আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বলেন, আয়নাঘরে আটকে রেখে কিভাবে হত্যা নির্যাতন করা হয়েছে তা জাতিসংঘের রিপোর্টে উঠে এসেছে। আওয়ামী লীগকে বিচারের মধ্য দিয়ে যেতে হবে উল্লেখ করে তিনি বলেন, খুনের দায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের নিবন্ধন বাতিল করতে হবে। জানান, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল হবে মধ্যম পন্থার। আলোচনায় বক্তারা আরও বলেন, সংবিধানের মধ্যে স্বৈরতন্ত্র রয়েছে, তাই এই সংবিধানের অধীনে নির্বাচন হলে সেই সরকার বৈধ হবে না। এই নির্বাচনের আগেই তাদের যদি নিবন্ধন বাতিল করতে বাংলাদেশের মানুষ সচেষ্ট না হয়, তাহলে এই যে আমাদের আপকামিং যে নির্বাচন রয়েছে, জনগণের সামনে গভীর সংকট অপেক্ষা করছে। খুনের দায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদেরকে বাংলাদেশ সরকার যারা রয়েছেন তাদেরকে বলবো, দ্রুত গতিতে তাদের নিবন্ধন বাতিল করুন। সরকারের মধ্যে থাকা কিছু লোক সিন্ডিকেটকে আশকারা দিচ্ছে, তারা অন্তর্বর্তী সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে রাজধানীর নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। বলেন, সরকার পরিবর্তন হলেও বাজার সিন্ডিকেটের পরিবর্তন হয়নি। রমজানকে সামনে রেখে বাড়ছে জিনিসপত্রের দাম। ব্যবসায়ী ডেভিলদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না এমন প্রশ্নও রাখেন তিনি। বলেন, নির্বাচন ব্যাহত করতে যারা চেষ্টা করছে তারাই স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভোটাধিকার হরণের চেষ্টা করছে। আমরা যতই বলি এই সরকারকে আমরা সহযোগিতা করছি,
এবং সরকারের কোনো অবস্থাতেই আমরা ব্যর্থ হতে দেব না। ততই যেন সিন্ডিকেট একটু বেড়ে যায়, ততই যেন এই দুষ্কৃতিকারীরা এদের একটু বেশি আস্কারা পেয়ে যায়। কেন আমি জানি না। অনেকে বলে সরকারের মধ্যে এমন লোক রয়ে গেছে এখন পর্যন্ত যারা এদেরকে আস্কারা দিয়ে বড় করতেছে। সংযুক্ত আরব আমিরাত সফর সমাপ্ত করলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। দুবাই শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের পর সফর শেষে শুক্রবার দেশে ফিরে আসেন প্রধান উপদেষ্টা। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকগুলোতে বাংলাদেশের নাগরিকদের উপর ভিসা নিষেধাজ্ঞা, বাণিজ্য ও ব্যবসার প্রসার, সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ পরিকল্পনা সহ নানা বিষয়ে আলোচনা হয়। আমিরাতের বিভিন্ন কোম্পানিকে তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তরের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এমিরেটস ফ্লাইটে করে দেশে ফেরেন ডক্টর ইউনূস। সাত মাস মর্গে পড়ে থাকা শহীদ হাসানের জানাজা হচ্ছে রাজু ভাস্কর্যে। সরাসরি যাচ্ছি সেখানে। আমার ভাই কফিলে গুলি কেন বাহিরে, আমার ভাই কফিলে গুলি কেন বাহিরে, আমার ভাই কফিলে গুলি কেন বাহিরে, শেখ হাসিনা বাবা দর্শক, 7 মাস মর্গে পড়ে থাকা শহীদ হাসানের জানাজা সম্পন্ন হলো রাজু ভাস্কর্যে। আমরা সরাসরি ছিলাম সেখানে। বিশ্ব ইজতেমায় একসাথে জুমার নামাজ আদায় করেছেন লক্ষাধিক মুসল্লি। নামাজে ইমামতি করেন মাওলানা সাদ এর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। টঙ্গীর তুরাগ তীরে দুপুরে 2:45টার দিকে জুমার নামাজ শুরু হয়। নামাজে অংশ নিতে রাজধানী সহ আশপাশের জেলা থেকে যান মুসল্লিরা। এর আগে ফজরের পর মাওলানা আব্দুস সাত্তারের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা। ইজতেমায় অংশ নিতে কয়েকদিন আগে থেকেই মুসল্লিরা জড়ো হন তুরাগ তীরে। দেশ বিদেশের মুসল্লিরা প্রথমবার ইজতেমার ময়দানে একসঙ্গে পবিত্র শবে বরাত পালন করবেন। আয়োজকরা জানান, ইজতেমা ময়দানে দিদার তরফদার নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। তার বাড়ি খুলনা সদরের লবণচড়ায়। 16 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা।
শুধু আল্লাহর জন্য কাজ করা, অন্য কোনো উদ্দেশ্য আমাদের নাই। এই লক্ষ লক্ষ আল্লাহ রাস্তার মেহমানদেরকে নিয়ে, দেশ বিদেশি মেহমানদেরকে নিয়ে এই শবে বরাতের পূর্ণময় রাত্রে আমরা এখানে ইবাদত বন্দেগী কানাবো, এটা আমাদের আল্লাহ তাআলার কাছে একটা বিশেষ বড় মেহেরবানি আমাদের উপরে। দর্শক, ইস্তেমার আরো খবর জানবো আমার সহকর্মী পলাশ প্রধানের কাছ থেকে। পলাশ, জুমার নামাজ শেষে ময়দানে কি আনুষ্ঠানিকতা চলছে এবং আগত মুসল্লিরা কি বলছেন আজকের দিন নিয়ে? আজকের দিনে যারা আগত মুসলিয়া দেশ বিদেশ সহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা মুসলিয়া ইস্তেমা ময়দান আসে, তারা সকলেই আমরা দেখেছি যে হাসি মুখে তারা ইবাদত বন্দি করছে। তারা অনেকটাই খুশি বলছিল, যেহেতু আজকে রাত শবে বরাত রাত, এই রাত্রিতে আসলে তাদের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আজকে সকাল থেকে, যে কারণে তারা অনেকটাই খুশি। কিছুক্ষণ আগে জুম্মা নামাজ অনুষ্ঠিত হয়েছিল, সেখানে কিন্তু আমরা দেখেছি যে লাখ লাখ মুসল্লিরা তারা অংশগ্রহণ করেছে। যারা ইস্তেমা বন্দি হয়ে জামাত বন্দী হয়ে তারা ময়দানে এসেছে, তারাও যেমন অংশগ্রহণ করেছে। পার্শ্ববর্তী জেলা এবং রাজধানী সহ বিভিন্ন এলাকা থেকে আগত মুসলিমরা কিন্তু এই এত বড় একটি জামাত, সেই জামাতে অংশগ্রহণ করে কিন্তু আমরা দেখেছি যে মুসলিমরা যে কিছুক্ষণ আগে জামাতে অংশগ্রহণ করেছে, তারা সকলে কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছে। তারা বলছিল যে যত বড় জামাতে আসলে নামাজ অনুষ্ঠিত অংশগ্রহণ করবে, ততই আসলে নেকির যে পাল্লাটা সেটি বাড়ি হবে, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছিল। অর্থাৎ তারা অনেকটাই খুশি। আমরা দেখেছি যে এখনো কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা আসছে, ইস্তেমামুখী হচ্ছে। ইস্তেমে এসে আসলে আগামীকাল এবং রবিবার অর্থাৎ আরো 2 দিন যেহেতু রয়েছে, তারা কিন্তু যারা এখনো আসতে পারেন তারা কিন্তু বিভিন্নভাবে আমরা দেখছি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল সড়ক দিয়ে তারা বিভিন্নভাবে বিভিন্ন পরিবহন দিয়েছে। কিছুক্ষণ আগে আমরা যে বিষয়টি দেখছি যে তুরাগ নদীতে ট্রলার যুগে কিন্তু তারা ইস্তেমামুখী হচ্ছে। যেহেতু আজকে রাত্রে একটি বিশেষ রাত, যে কারণে তারা অনেকেই ভাবছে যে ইস্তেমাতে আসলে এই রাত্রিতে তারা থাকবে, এমনটা কিন্তু তারা বলছে। অর্থাৎ এই যে আজকের দিনটি যে তারা যে ইস্তেমাতে থাকবে বা অংশগ্রহণ করবে, এটি তারা অনেকটাই সন্তুষ্টি প্রকাশ করছে। তবে এই যে কিছুক্ষণ আগে আমরা যে বিষয়টি দেখছিলাম যে লাখ লাখ মুসল্লি অংশগ্রহণে যে জামাতটি হয়েছে, তারা কিন্তু দেখছিলাম যে শুধু ময়দানের পাশে যে শাখা সড়কগুলো রয়েছে, সেখানে কিন্তু আসলে মুসল্লিরা অংশগ্রহণ করেছে। ইসরাত, পলাশ, ধন্যবাদ আপনাকে। আজ পবিত্র শবে বরাত। এই রাতে আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদত বন্দেগীতে সময় কাটাবেন ধর্মপ্রাণ মুসলমানরা। লাইলাতুল বরাতে আল্লাহ তাআলা মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সবার প্রতি বিশেষ ক্ষমাশীল। তাই ইসলামী চিন্তাবিদদের পরামর্শ, বেশি বেশি নফল ইবাদত, কোরআন তিলাওয়াত, জিকিরের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ রয়েছে। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে লাইলাতুল মিন নিসফি শাবান বলা হয়, যা মুসলিম উম্মার কাছে শবে বরাত বা লাইলাতুল বরাত হিসেবে পরিচিত। মুসলমানদের জন্য যা অত্যন্ত মহিমান্বিত ও বরকতময় এক রজনী। হাদিস মতে অর্ধ শাবানের রাতে বান্দার ফরিয়াদ শোনার জন্য আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং রহমতের দুয়ার খুলে দেন। এ রাতে মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন। তাই এ রাতে সঠিকভাবে ইবাদত বন্দিগির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের তাগিদ দিয়েছেন ইসলামী চিন্তাবিদরা। রব্বুল আলামিনের সন্তুষ্টের বাইরে একটা কদম, একটা কাজও আমার হবে না, এমনভাবে দৃঢ় প্রত্যয় করে আমি এই রজনীকে আমি উদযাপন করব। সেটা আমার ব্যক্তিগত হবে, আমি নফল নামাজ পড়ব, আমি কোরআনে কারীমের তেলাওয়াত করব, কিছু সময় আল্লাহ পাকের জিকির করব এবং আমি দোয়ায় মশগুল থাকব। ফরজ ইবাদত ঠিক রাখার পর যদি কেউ রাত জেগে আল্লাহ তাআলার জিকির করেন, কোরআন পড়েন, বিশেষ করে অর্থ বুঝে কোরআন পড়েন, নফল নামাজ পড়েন, যে কোনো ধরনের ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তা অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন এবং মর্যাদাবান করবেন। বর্তমান মুসলিম সমাজে শবে বরাতকে ঘিরে রুটি, হালুয়া, আলোকসজ্জা কিংবা আতশবাজি ফোটানোর রেওয়াজ দেখা যায়। তবে এসব কাজে সময় নষ্ট না করে বেশি বেশি ইবাদতের পরামর্শ দিয়েছেন খতিবরা। হাদিসের মাঝে বরকতপূর্ণ বলা হয়েছে, ফজিলতপূর্ণ বলা হয়েছে। এর দ্বারা আনুষ্ঠানিকভাবে কোনো হৈহুল্লোড় করা বা কোনো ধরনের প্রথা পালন করা, এমনটা কিন্তু আসলে হাদিসের কোনো অংশ থেকে এটা খুঁজে পাওয়া যায় না। এই রজনী তো আমি শুরুতেই বলেছি ইবাদত বন্দেগী করার জন্য, আপনাকে হালুয়া রুটি বানানোর জন্য এই রজনী আসেনি। এই রাতকে কেন্দ্র করে ছেলেরা আতশবাজি করে, যেটি সম্পূর্ণ নিষিদ্ধ ইসলামে। অত্যন্ত গুরুত্বের সাথে আমরা নিষেধ করব যে দয়া করে আপনারা এই কাজগুলো করবেন না। শবে বরাতের সঙ্গে এই ধরনের আতশবাজির কোনো সম্পর্ক নেই। সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত বিস্তৃত থাকে শবে বরাতের ফজিলত। আলেমরা এই দিনটিতে নফল ইবাদত, কোরআন তেলাওয়াত ও জিকির আজকারের পাশাপাশি দান সদকা করার পরামর্শ দিয়েছেন। ফয়সাল মাহমুদ,
যমুনা নিউজ, ঢাকা। অমর একুশে বইমেলায় লেগেছে বসন্তের রং। মেলার 14তম দিনে সকাল থেকে শিশু প্রহর দেখা যায় কচি কাচাদের ভিড়। সবার সাজ পোশাকেই বসন্তের রং। বেলা 11টায় শিশু প্রহর শুরু হয়ে দুপুর 1টায় শেষ হয়। সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন এলাকা ঘুরে দেখা যায় শিশুরা তাদের বাবা মায়ের সঙ্গে মেলায় এসেছে। তবে এবার সিসিমপুরের আয়োজন না থাকায় কিছুটা আক্ষেপ প্রকাশ করে শিশু ও অভিভাবকরা। তবে বাংলা একাডেমি থেকে পাপেট শো, চিত্রাঙ্কন সহ শিশুদের জন্য আবৃত্তির আয়োজন করা হয়েছে। বেলা বাড়ার সাথে সাথেই শিশু চত্বরে বাড়ে ভিড়। ক্ষুদে পাঠকরা বিভিন্ন স্টল ঘুরে কেনে পছন্দের ছড়া, কবিতা, কার্টুনের বই। কাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কারণে থাকবে না শিশু প্রহর। আমি একটা প্রিন্সেস গল্পের বই কিনলাম আর একটা প্রিন্সেস কালারিং বই কিনলাম। শিশুদের বই অনেক বই এসছে, যেমন এই যে কালার বই, আপনার গল্পের বই, আর ও তো কালার চয়েস করে, এই জন্য কালারিং বইটাই বেশি কেনা হয়। ছুটির দিনে চলছে অমর একুশে বইমেলার 14তম দিন। ফাগুন আর ভালোবাসা দিবসের আমেজ মেলা প্রাঙ্গণে। সেখানকার খবর জানবো আমার সহকর্মী সৌরভী সায়দা সেখানে রয়েছেন। সৌরভী, আজ তো বইমেলার সাথে যুক্ত হয়েছে বিশেষ দিবস, ভালোবাসা দিবস এবং ফাল্গুনের প্রথম দিন আজ। সেখানকার পরিস্থিতি জানবো, যারা এসেছেন তারা কি বলছেন। ইসরা, এই দিনের সাথে সাথে আজকে হচ্ছে পহেলা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবস। বইমেলায় সকালবেলা থেকে আমরা দেখতে পাচ্ছি যে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। আমরা দেখতে পাচ্ছি পরিবার পরিজন নিয়ে অনেকে এসেছে বইমেলায়। তারা বিভিন্ন স্টল পরিদর্শন করে দেখছেন। এই মুহূর্তে আমাদের সাথে আছে একজন দর্শনার্থী, তার কাছ থেকে আমরা শুনবো যে এই উৎসব মুখর পরিবেশে বইমেলা তার কেমন লাগছে। এই উৎসব মুখর পরিবেশে বইমেলা খুবই ভালো লাগছে। আসলে শীত শেষে বসন্তের আগমনে বইমেলা মানে বাঙালির একটা আনন্দের কিছু। তো আমরা বইমেলার ভালোবাসা উৎসব দুইটা একসাথে পাওয়াতে এবার আরও ভালো লাগছে। বান্ধবীদের নিয়ে এসেছি। ভালোবাসাটা আমি সারা বছরই পালন করি, যার জন্য বসন্তটা পালন করতে এসেছি। সব বান্ধবীদের সাথে আছি, ভালো লাগছে। জি ভাই, আপনার কাছে শুনবো যে বইমেলার বিষয়ে আজকে কেমন লাগছে আপনার? আজকের পরিবেশটা অত্যন্ত চমৎকার এবং সবাই বাসন্তী সেজে এসেছে। আমি নিজেও, অনেকেই ফাল্গুনটাকে উদযাপন করছে। সব মিলিয়ে বইমেলা এবং ফাল্গুন দুটাই খুব দারুণ কম্বিনেশন হয়েছে। আমরা জানি এদিকে আমাদের স্টল মালিকরা বলছেন যে সকাল থেকে বেচা বিক্রি হচ্ছে অনেক, মানে জনগণের দর্শনার্থীদের ভিড় থাকলে বেচা বিক্রি তেমন একটা জমে ওঠেনি। বিকেলে দর্শনার্থীদের আগমন আরও বাড়লে বেচা বিক্রি জমে উঠবে বলে প্রত্যাশা করছেন স্টল মালিকরা। কিন্তু আজকে শবে বরাতের কারণে বইমেলা শেষ হবে 7:30টায় এবং আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থাকায় বইমেলা শুরু হবে দুপুর 2টায় এবং থাকবে না কালকে শিশু প্রহর। এই ছিল ইসরাত। ধন্যবাদ আপনাকে। আজ পহেলা ফাল্গুন, সেই সাথে ভ্যালেন্টাইন্স ডে, দুটিতে মিলে জমে উঠেছে উদযাপন। উৎসবে মুখর রাজধানীও। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় শুরু হয় বসন্ত উৎসব 1431। বাসন্তী রং লাগে পুরান ঢাকায়ও। এই রং যেন অক্ষত থাকে সারা বছর, সেই প্রত্যাশা আপামর বাংলাদেশির। আয়োজকরাও বলেন প্রকৃতির প্রতি আরও সহনশীল হতে হবে মানুষকে। সেই বার্তাই ছিল এবারের আয়োজনে। বসন্ত উদযাপনেই এই উৎসব। পোশাক সাজসজ্জায় বাসন্তী আর হলুদ লাল রঙে মাখামাখি। নাচে গানে আবৃত্তিতে চলছে ঋতুরাজকে বরণ। সকাল থেকে চারুকলার বকুলতলায় জাতীয় বসন্ত উদযাপন পরিষদের এই আয়োজন। বসন্তের নানা রঙে সেজে হাজির হন নানা বয়সী মানুষ। হাসি, আনন্দ আর উদযাপনের ঘনঘটায় বকুলতলায় লেগেছে ফাগুনের হাওয়া। প্রতি বছরই আমাদের আশা হয়, তো আমাদের উদযাপনটা খুব ভালো কাটছে। বাচ্চারা এই অনুষ্ঠানগুলো দেখছে এবং সংস্কৃতিকে বোঝার চেষ্টা করছে, এটাই ভালো লাগছে। ফাল্গুনের সকালটা অনেক সুন্দর, অনেক রঙিন এবং আমি খুব উপভোগ করি এই সকালটা। সবকিছু মেলায় আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে।
একক, দলীয় নৃত্য, সঙ্গীত ও কবিতার ছন্দে মেতে ওঠে বকুলতলা। মঞ্চের পেছনে তখন চলছে শিল্পীদের প্রস্তুতি, নাচ গানের অনুশীলন আর শিল্পীদের উচ্ছ্বাসে রং ছড়াচ্ছে মঞ্চের আড়ালেও। শিল্পীরাও জানালেন বসন্ত ঘিরে তাদের ভালোবাসার কথা। আয়োজকরা বলছেন প্রকৃতির প্রতি সহনশীলতার বার্তা দিতেই এই আয়োজন। আমি অনেক আগে থেকে পারফর্ম করেছি, তবে এই জায়গায় না, অন্য জায়গায় অনেকবার। ফুলের মতন উজ্জীবিত সবার জীবন। আপনাদের সবাইকে ফুলের শুভেচ্ছা দিয়ে বাসন্তী শুভেচ্ছা দিলাম। সব ভালোবাসা, সব রং, সবকিছু আমাদের সবার মধ্যে ছড়িয়ে পড়ুক। প্রকৃতি নিঃশেষ হয়ে যাচ্ছে, নদী দূষণ, বায়ু দূষণ, পাহাড় কাটা, নানা রকম অত্যাচারে আমাদের প্রকৃতি ধ্বংস হচ্ছে। আমরা চাই বসন্তের অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকৃতির সুরক্ষা। শুধু বকুলতলায় নয়, বসন্তকে স্বাগত জানাতে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কেও সকালে ছিল জমজমাট আয়োজন। নাচে গানে মেতে ওঠে গোটা প্রাঙ্গণ। সবাইকে বসন্ত উৎসবের শুভেচ্ছা। আজকে বসন্ত উৎসব, তাই আমরা নাচ করতে এসেছি এখানে। সবার জন্য শুভকামনা রইল, সারা বিশ্বে ভালো থাকুক সবাই, সুস্থ থাকুক। বসন্তের রঙে রঙিন হয়ে উঠেছে চারপাশ। এই রং থাক অক্ষত 12 মাস, তেমনটাই প্রত্যাশা সকলের। বসন্ত বরণ চলছে, তবে এই উদযাপন যেন শেষ না হয়। হৃদয়ে সারাটা কাল, সারা বছর যেন থেকে যায় বসন্তের এই রং, সেই প্রত্যাশা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশে নানা আয়োজনে বরণ করা হচ্ছে ঋতুরাজ বসন্তকে। ছড়িয়েছে উৎসবের আমেজ। সকাল থেকেই চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর শহীদ ওয়াসিম আকরাম পার্কে বোধন আবৃত্তি পরিষদের উদ্যোগে শুরু হয় বসন্ত বরণ। আবৃত্তি, নাচ, গান পরিবেশন করেন শিল্পীরা। উপভোগ করেন নগরীর বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শকরা। আয়োজন ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতারও। ওয়াসিম পার্ক পরিণত হয় সংস্কৃতি প্রেমীদের মিলন মেলায়। একই সাথে ভ্যালেন্টাইন ডে হওয়ায় যোগ করেছে আলাদা মাত্রা। বসন্ত বরণে সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক আয়োজন করে বাংলা ডিসিপ্লিন, কবিতা আবৃত্তি ও নাচ গান পরিবেশন করেন শিক্ষার্থীরা। এর আগে ক্যাম্পাসে হয় শোভাযাত্রাও। সবার প্রত্যাশা প্রকৃতি যেমন নতুন সাজে সেজেছে, তেমনি দেশের মানুষের মাঝেও হিংসা বিদ্বেষ দূর হয়ে সম্প্রীতির বন্ধন দৃঢ় হোক। এই বসন্ত বরণে আমরা তুলে ধরি বাঙালির ঐতিহ্য, বাঙালির সংস্কৃতি। আজকের দিনটা অবশ্যই আমাদের জন্য বিশেষ, কারণ একই সাথে বসন্ত, ভালোবাসা দিবস। শুধু যে রং গাছের পাতায় কিংবা ফুলেই লেগেছে তা না, আজকে শীতের রিক্ততা ভুলে যে আমাদের মানুষের মনেও যে রংটা লেগেছে, সেটারই প্রতিচ্ছবি আজকে আপনি দেখেন। এখানে কত রঙের, কত মানুষের মিলন ঘটেছে। শীতের জীর্ণতাকে ঝেড়ে ফেলে বসন্তের রঙে রাঙিয়ে উঠতে শুরু করেছে প্রকৃতি। ঋতুচক্রের আবর্তনে মোহনীয় সৌন্দর্য নিয়ে প্রকৃতিতে হাজির শিমুল পলাশ। আগুন রাঙা ফুলগুলো বসন্তকে দেয় অনন্য এক মাত্রা। প্রকৃতির এই অপরূপ রঙের সাজ দেখে জুড়িয়ে যায় চোখ। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পাতা ঝরার স্মৃতি কাটিয়ে প্রকৃতিতে রক্তিম আভা, বিবর্ণ প্রান্তরে জেগে উঠতে শুরু করেছে নতুন প্রাণ। ফাগুনের হাওয়ায় ভর করে দুয়ারে হাজির ঋতুরাজ বসন্ত। পলাশ শিমুলের আবিরে মনে লেগেছে দোলা। বসন্ত আসছে আসলে আমরা তখনই বুঝতে পারি যখন শিমুল ফুল পলাশ ফুলের আগমন হয়। ফাগুন আসে কিভাবে এটা বোঝা যায়, কারণ শীতের রিক্ততা যখন কাটিয়ে ওঠা যায় তখন একটু গরম আভাস আসে, পলাশ ফুলের সুবাস আসে। আগুন লাগা ফাগুনে মনকে উদাস করে কোকিলের কুহুডাক। জীর্ণতা কাটিয়ে সেই নতুন আহ্বানে গা ভাসায় প্রকৃতি প্রেমীরা। এখন ফাগুন মাস, প্রত্যেকটা গাছে ফুল ধরে আছে, লাল লাল ফুল, মনে হচ্ছে যেন আগুন ঝরছে। লাল ফুল আমার খুবই ভালো লেগেছে। অন্য সব জায়গা থেকে এই দৃশ্যটা আমার কাছে খুবই মনোমুগ্ধকর মনে হয়েছে। তবে সময়ের আবর্তে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়েছে প্রকৃতিতে। অনেকাংশে ব্যাহত হচ্ছে ঋতুচক্র। তাই পরিবেশ প্রতিবেশ রক্ষার কোনো বিকল্প নেই।
একসময় পলাশ, শিমুল এগুলো বাংলাদেশের প্রায় প্রত্যেকটা অঞ্চলে বহুল মাত্রায় দেখা যেত, যেগুলো সৌন্দর্যবর্ধক গাছ, সেই গাছগুলো আস্তে আস্তে দিন দিন হারিয়ে যাচ্ছে। এইটার জন্য আমাদের আসলে সচেতনতার দরকার। মাত্র কবছর আগে বাংলা পঞ্জিকা সংশোধনের ফলে এখন পহেলা ফাল্গুন আর বিশ্ব ভালোবাসা দিবস একই দিনে, ফলে দিনটিতে যোগ হয়েছে ভিন্ন মাত্রা। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। জারিন অর্নি, যমুনা নিউজ। এই মেয়ে সস খাবে, প্রাণ সস। এই না মজা না, খেলে মুখে লাগাবে, তোকে আর দিব না। একা একা খাচ্ছো, শেয়ার করবে না? সবকিছুতে শেয়ার হয়, সসের বসে হয় না। প্রাণ সস, সসের বস। একই দিনে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস। প্রিয়জনের সাথে শুভেচ্ছা বিনিময়ে বেড়েছে ফুলের চাহিদা, তবে সরবরাহ বেশি আর ক্রেতা কম থাকায় ব্যবসায় কিছুটা ধাক্কা লেগেছে। ঢাকা বহুমুখী ফুল ব্যবসায়ী সমিতি বলছে ৩০০ কোটি টাকার বেচাকেনার লক্ষ্য থাকলেও তা এবার পূরণ হবে না। ঋতুরাজ বসন্ত ও ভালোবাসা দিবসকে রাঙাতে কতই না আয়োজন, যার মূল অনুষঙ্গ রং বেরঙের ফুল। অনেকেই প্রিয়জনকে দিতে চায় গোলাপ, খোপায় বাঁধে গাঁথা। সব মিলিয়ে চাহিদা বাড়ছে ফুলের। ক্রেতারা বলছেন এবার দাম কিছুটা বেশি। একটি চায়না গোলাপের জন্য দিতে হচ্ছে ৮০ থেকে ১২০ টাকা, তবে দেশি গোলাপের দাম কিছুটা কম। গ্লাডিওলাস, জারবেরা, চন্দ্রমল্লিকা, রজনীগন্ধার জন্য গুনতে হচ্ছে ১৫ থেকে ২০ টাকা। সবচেয়ে বেশি দাম টিউলিপ ও লিলি ফুলের। আগে যখন নিয়েছিলাম তখন ৩৫০ টাকা পড়ছিল এগুলো, এখন বর্তমানে 450 বলতেছে ওনারা। প্রতি বছরই আমি গোলাপ কিনে ওকে দেই, আমার বাচ্চারাও আছে, ওদেরকেও দিব, বাট এটা ভেরি স্পেশাল ফর হার। আমরা ঝিনাইদহ জেলা থেকে এসেছি, লাখ ১.৫ টাকার ফুল বেচাকেনা করার আশা ছিল, কিন্তু সেভাবে আমরা বেচাকেনা করতে পারি নাই। শবে বরাতের রাত্র এক হচ্ছে দেশের পরিস্থিতি খারাপ, এই জন্য ফুল আমরা কাস্টমার কাছে বিক্রি করতে পারতেছি না, কাস্টমার আসতেছে না। সুযোগ বুঝে শিক্ষার্থীদের কেউ একদিনের ফুল বিক্রেতা হয়ে উঠছেন। এই গোলাপগুলো আসলে সিজনাল বিজনেস, তো আমরা স্টুডেন্ট যারা আছি আশেপাশে দেখতে পারবেন স্টুডেন্টরা এইসব বিজনেস করতেছে। এই যে ফুল নেওয়ার জন্য আসছি, ছোটখাটো একটা স্টল দেব, এই আর কি হাতির ঝিলে আমাদের এই স্টলটা দিব। রাজধানীতে ৩০০ কোটি টাকার ফুল বিক্রির আশা করেছিলেন ব্যবসায়ীরা। বলছেন বেচা কিনা কিছুটা কম হতে পারে। ফেব্রুয়ারি কেন্দ্রিক টোটালি আমরা ৩০০ কোটি টাকার একটা টার্গেট ঠিক করে রাখি আর কি। তবে আমরা মনে হয় যে 3টা অকেশন তাতে ৩০০ কোটি টাকার ফুল বিক্রি হবে না, আমরা ২৫০ কোটি টাকা মতো হইতে পারে। ঢাকা বহুমুখী ফুল ব্যবসায়ী সমিতির আশা আগামী ২১ ফেব্রুয়ারিতে ভালো ব্যবসা হবে। সোবহান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা। পশ্চিম তীরে তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তুলকারেম, জেনিন, রামাল্লা সহ বিভিন্ন এলাকায় চলছে সাঁড়াশি অভিযান। জঙ্গি নির্মূলের নামে হেনস্থা করা হচ্ছে বেসামরিক নাগরিকদের। বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে শুক্রবার আটক করা হয়েছে বেশ কয়েকজনকে, যাদের বেশিরভাগই বয়স 18 বছরের নিচে। ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহতও হয়েছেন এক ফিলিস্তিনি। আইডিএফ সেনাদের পাশাপাশি আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েলিরাও। ফিলিস্তিনিদের বাড়ি ঘরে চালাচ্ছে লুটপাট, ভাঙচুর। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে চলতি বছরে পর্যন্ত শুধু জেনিনেই প্রাণ হারিয়েছেন 25 ফিলিস্তিনি, বাস্তুচ্যুত হয়েছেন 20,000-এর বেশি মানুষ। সংঘাত, সহিংসতায় বিপর্যস্ত মণিপুরে এবার রাজনৈতিক সংকট। রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা বীরেন সিং এর পদত্যাগের পর যে অচলাবস্থায় তৈরি হয়েছিল তা কাটাতে জারি করা হয়েছে রাষ্ট্রপতির শাসন। বলা হচ্ছে নানা দর কষাকষির পরও মুখ্যমন্ত্রী পদে যোগ্য কাউকে না পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে বিজেপি, যার সমালোচনা করেছেন বিরোধীরা। তাদের অভিযোগ, অনাস্থা ভোটে হার ঠেকাতে পদত্যাগের এই নাটক। জাতিগত সহিংসতার কারণে গেল 2 বছর ধরে অস্থির মণিপুর। মেইতে ও কুকি জনগোষ্ঠীর বিবাদে 21 মাসে প্রাণ গেছে 250 মানুষের। বাস্তুচ্যুত রাজ্যের আরও 60,000 বাসিন্দা। অস্থিতিশীল পরিস্থিতির দায় স্বীকার করে পদত্যাগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং। অবশ্য বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রভাবশালী শরিকদের অনেকেই সরিয়েছিলেন সমর্থন। অনাস্থা ভোটে হারের শঙ্কায় তার এই সিদ্ধান্ত।
নানা দর কষাকষির পরও মণিপুরের মুখ্যমন্ত্রী পদের জন্য যোগ্য কাউকে খুঁজে পায়নি কেন্দ্রের ক্ষমতাসীনরা। তাই বৃহস্পতিবার রাজ্যটিতে জারি করা হয়েছে রাষ্ট্রপতি শাসন। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের অবশ্য কঠোর সমালোচনা করছেন বিরোধীরা। কংগ্রেসের অভিযোগ, অনাস্থা ভোটে বিরোধীদের কাছে ক্ষমতা হারানোর শঙ্কায় প্রেসিডেন্টের শাসন জারি করেছে মোদির দল। গণতন্ত্রকে পুরোপুরি হত্যা করতে চায় বিজেপি। অনাস্থা ভোটের প্রস্তুতি যখন শেষ হলো তখন কেন রাষ্ট্রপতি শাসন? বীরেন সিং এরই মধ্যে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, এ কারণেই পদত্যাগ। অনাস্থা ভোটে সে হারলে বিরোধীদের সরকার গঠনের সুযোগ ছিল, কিন্তু রাষ্ট্রপতি আইন জারি হওয়ায় সে সুযোগ নেই। বিজেপি ও জোট শরিকদের সাফাই, বর্তমান পরিস্থিতিতে মণিপুরের আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নয়ন ঘটাতে নেওয়া হয়েছে এই পদক্ষেপ। মণিপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, পদত্যাগ করেছে মুখ্যমন্ত্রী। এখন কিছুদিনের জন্য যদি রাষ্ট্রপতি শাসন জারি করে পরিস্থিতির উন্নতি ঘটানো যায় তবে সেটি ভালোই হবে। আমরা সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাই। রাজ্য সরকারের রিপোর্টের পর প্রেসিডেন্ট বিধানসভা স্থগিত করেছেন। পরিস্থিতি পর্যালোচনা করে তিনি যখন উপযুক্ত মনে করবেন তখন আবারও বিধানসভা চালু হতে পারে। রাজ্যে শান্তি ফেরানোর চেষ্টা অব্যাহত রাখবে বিজেপি। মণিপুরের আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। গেল রোববার পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। একদিন পর বিধানসভায় তার বিরুদ্ধে অনাস্থা ভোট হওয়ার কথা ছিল। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। প্রেমিকাকে অভিভূত করতে বাঘের খাঁচায় ঝাঁপ দিলেন ভারতীয় এক যুবক। আহমেদাবাদের কাকরিয়া চিড়িয়াখানায় হয় এই ঘটনা। প্রেমিকাকে মুগ্ধ করতে একটি সাদা বাঘের খাঁচার পাঁচিল টপকে ভেতরে ঝাঁপ দেয় ওই ব্যক্তি। মুহূর্তেই বিপজ্জনক কাণ্ডের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় তোলে। সৌভাগ্যবশত বাঘটি বিশ্রামরত থাকায় ঘটেনি কোনো দুর্ঘটনা। নাটকীয়ভাবে ওই যুবককে উদ্ধার করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এরপরই তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করে। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।